তাদের ব্যানার ছিল কোনো কোনো ক্ষেত্রে, আমি নাম বলছি না, ব্যানার ছিল কিন্তু লোক ছিল আমাদের, ব্যানার ছিল লোক আমাদের, মাইক আমরা দিয়েছি, ব্যানার ছিল লোক আমাদের, মাইক আমাদের, আমরা জার্নালিস্ট কন্ট্যাক্ট আমরা করেছি যে ভাই আজকে অমুক জায়গায় একটা প্রোগ্রাম আছে, ওরা বোধহয় কথা বলার সুযোগ পাবে পাবে না, বা ওদের মেকানিজমটা এরকম নাই, আপনারা কিন্তু ওখানে যেভাবে একটু সাপোর্ট দেবেন। জামাত ইসলামী ছাত্র শিবিরের ব্যক্তি কোনো ইম্পর্টেন্ট না, আমাদের কাছে ইসলাম বড়, আমাদের কাছে মওদুদি বড় না। ইভেন জামাতও যদি কেউ শেষ করে দেয়, জামাত আমাদের কাছে বড় না, আমাদের কাছে ইসলাম বড়, কারণ আমরা জামাত প্রতিষ্ঠা করতে আসি না, আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে এসেছি। আচ্ছা, 36টা দিন আমরা আন্দোলন তো সেই 2008-9 থেকে শুরু হয়েছে, কিন্তু লাস্ট 36 দিনের কথাটা যদি বলি, মানে আপনার যে স্মৃতিগুলো সামনে আসে যদি একটু বলা যায় মিডিয়াতে, যেগুলোর কারণে হয়তো আপনাকে তো এমনি তো আসলে আওয়ামী লীগ তো অবাক হচ্ছে যে আপনি কেন মরেন না, এটা তো অপ্রকাশিত কথা, অলিখিত কথা, কিন্তু এই 36 দিনের কিছু স্মৃতি যদি গল্প যদি বলা মানে জুলাই তো আন্দোলনটা জুলাই থেকে শুরু, আমরা 17 বছর বা 15 বছর অ্যাটলিস্ট বলা যায় যে 2009-এর পর থেকেই আমাকে টার্গেট, আমি বলেছি আপনাদেরকে বোধহয় এর আগে, যে আমাকে টার্গেট করেছে মূলত 2006 সালে 28 অক্টোবর থেকে। আমি ছাত্র শিবিরে তখন কেন্দ্রীয় সভাপতি, এবং আমার নেতৃত্বে এটা হয়েছে। আসলে জামাত ইসলামী ছাত্র শিবিরের ব্যক্তি কোনো ইম্পর্টেন্ট না। আমি ইরানের প্রেসিডেন্ট রিসেন্ট ওনার একটা বক্তব্য আমার খুব ভালো লাগে, উনি বলেছিলেন যখন ওনাদের রাষ্ট্রের উপরে হামলা হবে বা ওনাকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল, এটা আমাদের মাওলানা মওদুদি মরহুম রহমতুল্লাহ বলেছিলেন যে জামাত ইসলামী ব্যক্তি মওদুদি কোনো ব্যাপার না, এক মওদুদিকে হত্যা করা হবে, এখানে আদর্শ চলমান থাকবে, আমাদের কাছে ইসলাম বড়, আমাদের কাছে মওদুদি বড় না। ইভেন জামাতও যদি কেউ শেষ করে দেয়, জামাত আমাদের কাছে বড় না, আমাদের কাছে ইসলাম বড়, কারণ আমরা জামাত প্রতিষ্ঠা করতে আসি না, আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে এসেছি। তো সেই জায়গা থেকে আমরা 19 জুলাই যখন আমাদের জুলাই মাসটা যখন শুরু হয়, বাট আমাকে টার্গেট করা হয়েছিল ওই যে 2006 সালের 28 অক্টোবর যখন আওয়ামী লীগ লগি বৈঠা দিয়ে আন্দোলন করে, আমরা তো তাদের সাথে একদম টানা 12 ঘন্টা লড়াই করেছি, এবং আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত তাদেরকে আমরা নিবৃত্ত করতে সক্ষম হয়েছি। প্রশাসনের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের করে আমরা তাদেরকে বলেছি, তাদের একজন কর্মী এখানে থাকতেও বা তাদের একজন সন্ত্রাসী এখানে থাকতেও আমরা আমাদের পল্টন ছাড়বো না, এবং আমরা ছাড়ি নাই। তাদেরকে সবাইকে ওখান থেকে পাঠাই দেওয়ার পর আমাকে বিজিবি, তখনকার বিডিআরের সদস্য এবং পুলিশের লোকেরা এসে আমাকে বললো যে মাসুদ ভাই, এখন আপনি আপনার লোকজন একটু চলে যান, আমরা তাদের সবাইকে সরাই দিছি, প্রয়োজন আপনি গিয়ে একটু আপনার লোক দিয়ে দেখতে পারেন। দেখলাম যে হ্যাঁ সরে গেছে, তখন আমরা ওখান থেকে চলে আসছি। তো সেই সময় থেকে তারা আমাকে টার্গেট করছে, এবং আমি যতবার জেল থেকে বের হয়ে আসছি প্রতিবারই তো আমাকে আটকাই দিয়েছে, মানে চতুর্থবার আমি বের হতে পারছি, তাও বের হতে পারছি আমার শ্বশুর আব্বার ডেথ সার্টিফিকেট দিয়ে, না হলে ওরা বলেছিল যে আজকে আপনাকে নিয়ে যেতাম। তো এই প্রতিবার আমি জিজ্ঞেস করতাম যে ভাই আমার অপরাধটাকে, আমি তো জামাত ইসলামের মাত্র এখন হলাম সহকারী সেক্রেটারি, তাও মানে মহানগরীর। তো বললো যে আপনার অপরাধ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি, এইটা সমস্যা না, আপনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। আমি বললাম আরও তো কেন্দ্রীয় সভাপতি ছিল, বলছেন আপনি 2006 সালে কেন্দ্রীয় সভাপতি ছিলেন, মানে আমি মিনিংটা বুঝতে পারতাম আর কি। এবং আপনি মজার ব্যাপার হচ্ছে, মানে আমি তো তখন বিভিন্ন বাসায় থাকতাম, এক বাসায় রাতে গিয়ে উঠছি, ওখানকার স্কুল ফিল্ডে রাত 12টার সময় পর্যন্ত দেখি যে ওই লাগিয়ে প্রজেক্টর লাগিয়ে তারপরে আওয়ামী লীগ একটা ডকুমেন্টারি দেখাতো, এবং সেই ডকুমেন্টারিতে দেখাতো আমাকে লাল চিহ্ন দিয়ে দেখাইতো যে এই হচ্ছে নিজামী মুজাহিদের সেনাপতি, নিজামী মুজাহিদের সেনাপতি শফিকুল ইসলাম মাসুদ, যে 2006 সালের 28 অক্টোবর কি দেখাইতো, আমার হাতে একটা লাঠি দেখাইতো, দেখে গোল চিহ্নতে দেখাইতো এই হচ্ছে নিজামী মুজাহিদের সেনাপতি, যে ওই দিন এই মানে তাদের ভাষায় আর কি যে এই হত্যাকাণ্ড তারপরে অরাজকতা পরিচালনা করেছে। অথচ তার বিপরীতে কিন্তু তারা আমাদেরকে গুলি করছে, পিস্তল দেখা গেছে, ডাক্তার এইস ইকবাল যে ছিল সরাসরি গুলি করেছে, এগুলো সব আছে। তো জুলাইটার প্রত্যেকটা দিন শুধু না, জুলাইয়ের আগ থেকে আমরা যে মিছিলগুলো করতাম, মিছিলে যাওয়া এবং আসা, মিছিল মানে আমি এমন হয়েছে যে মিছিলের থেকে নামবো, মানে মিছিল করতে নামবো, ওই সময় গোয়েন্দা সংস্থার লোকরা আমাকে একদম মানে করে ফেলতো, ঘিরে ফেলতো, এবং বুঝতে দিত না, আমাদের লোকে টের পেতো, টের পেয়ে সাথে সাথে আমাকে ওখান থেকে টেনে সামনে নিয়ে যেত। তা আমি তো মানে ডেসপারেট ডিসিশন নিয়ে যেতাম আমরা,
আল্লাহর উপর ভরসা করে আমরা মিছিল করে যেতাম সামনে, কারণ লোকজন থাকতো আমাদের। কারণ আমি মাঠে নামতাম তখন যখন অন্তত 200-500 লোক মানে দেখতাম যে দৃশ্যমান হয়ে গেছে, তখন ভাইয়েরা আমাকে গাড়ি থেকে নামাতো। আবার যখন উঠতে যাব ওই সময়ও দেখতাম যে 4-5 জন 5-7 জন মানে একদম ড্রেস আপ করা লোক, দৃশ্যমান না, বোঝা যেত না, কিন্তু তারা প্রশাসনের লোক। ওখানে আমাকে মোটরসাইকেল থেকে হয়তো উঠাই নেওয়া, এরকম 1-2 দিন হয়েছে যে মোটরসাইকেল সামনে ব্যারিকেড দিয়ে ফেলছে, আমার আর বের হওয়ার কোনো উপায় নাই। তখন ড্রাইভার হয়তো এমনভাবে রিস্ক নিয়েছে যে কোনোভাবে আমি ওখান থেকে চলে আসতে পারছি। তো এরকম প্রত্যেকটা দিনই, শুধু জুলাই আগস্ট তো আসলে বলা হয়, আমাদের 2009 সালের পর থেকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড, মুহূর্তই আমাদের এরকম মানে স্ট্রেসফুল লাইফ গেছে, এবং প্রতিদিন আমি গ্রেপ্তার হব এরকম একটা ব্যাপার ছিল। তো জুলাই আগস্টে যেটা হয়েছে যে তখন তো আন্দোলনটা বরং আমি আমার দৃষ্টিতে যদি বলি, তাহলে আমার কাছে জুলাই আগস্টের সময় আমরা কিছুটা ফিরে হয়েছি। কারণ তার আগ পর্যন্ত পুরো টার্গেটটা ছিল শুধু জামাত ইসলামী ছাত্র শিবির, এবং সেই ছাত্র শিবির জামাত ইসলামের মধ্যেও আমাদের আবার কিছু লোকদেরকে, যারা আমরা ফিল্ডে ওয়ার্ক করতাম, ফিল্ডে আমরা যারা একটু রোল করতাম, স্বাভাবিকভাবে আমাদের সিস্টেমটাই হচ্ছে যে আমরা আমাদের ফার্স্ট ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি, থার্ড ক্যাটাগরিকেও আমরা ফিল্ডে মুভ করাই না। আমরা থার্ড ফোর্থ ক্যাটাগরি যারা আছি আমরা মুভ করতে থাকবো, আমাদের ওই সেট আপটা যেন ঠিক থাকে। এবং সে কারণে আমাদের উপর দায়িত্ব আসতো, আমরাও বলতাম, আমরা নিজেরাই বলতাম এটা জামাত ইসলামী ছাত্র শিবিরে এটা ব্যতিক্রম। এবং কেউ বলে না যে জামাত ইসলামী ছাত্র শিবির কী কারণে এত মজবুত এই কারণে যে আমি বলি যে বুলুল ভাই আপনার যেতে হবে না, মিছিলে আমি যাব, আপনি থাকেন। আবার আমাকে আমার পরের ভাইরা বলে যে মাসুদ ভাই আপনার যেতে হবে না, আমি যাব, অ্যারেস্ট আমি হব, আপনি হবেন কেন? এই প্রতিযোগিতা যেই সংগঠনে থাকে সেই সংগঠনে আপনি আমাদেরকে হারাবেন কি করে? এবং এই প্রতিযোগিতাটা আমাদের ছিল। তো আমি বলি যে জুলাই আগস্ট যখন আসে তখন আমরা কিছুটা বরং রিল্যাক্স হয়ে গেছি, কারণ প্রতিপক্ষের ইয়েগুলো মানে উইংগুলো ভাগ হয়ে গেছে, তখন এক কেন্দ্রিক আমাদের উপরে না। আর তার আগ পর্যন্ত এক কেন্দ্রিক জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করা ছিল, যে শুধু জামাত ঠিক রাখতে পারলে, শিবিরকে যদি কাউন্টার করা যায়, এবং জামাত শিবিরের মধ্যেও আবার যে সমস্ত লিডাররা বা ওয়ার্কাররা মাঠে বেশি মুভ করে, এদেরকে যদি কন্ট্রোল করা যায় তাহলে সব ঠিক হয়ে যাবে। সেই দৃষ্টিতে আমার কাছে মনে হয়েছে যে স্ট্রেস বেড়েছিল, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ঝুঁকিটা আমাদের কম হয়ে গেছে, যে তখন মাঠে অন্যান্য আরও স্টেক হোল্ডাররা নেমে গেছে, ছাত্ররা নেমে গেছে, বৈষম্যবিরোধী ছাত্র শিক্ষার্থীরা নেমে গেছে, এবং অন্যান্য যারা রাজনৈতিক দল ছিল তারাও কিছুটা ইনভলভ হয়ে গেছে। তখন ওয়াইড সার্কেলে আমাদের কাজ করাটা বরং আগের তুলনায় আমাদের জন্য কিছুটা সহজ হয়েছে। সেই দৃষ্টিতে যদি বলি যে আমি জুলাই আগস্ট এনজয় করেছি, কারণ আগের মুভমেন্টটা এত স্ট্রেসফুল ছিল, যে ট্রেনিংটা এত কঠিন ছিল, যে পরের যুদ্ধটা আমাদের জন্য সহজ হয়ে গেছে। আমার 11 বছরের ট্রেনিং মানে মাঠ পর্যায়ে, আর ওই সময় ছিল যুদ্ধ, জুলাই আগস্ট। সুতরাং সেই জুলাই যুদ্ধটা আমার কাছে বরং সহজ লাগছে এই কারণে যে আমরা তখন অনেককে আমাদের সাথে পেয়েছি। তো অনেকের সাথে পাওয়ার কারণে তাদেরকে আবার সাপোর্ট দিতে হয়েছে আমাদের। এই সাপোর্ট দিতে গিয়ে আমাদের অনেক বেশি স্ট্রেস নিতে হয়েছে। 3 ধরনের। একটা হচ্ছে যে তাদের অনেক ক্ষেত্রে আমাদের মানে তাদের ব্যানার ছিল, কোনো কোনো ক্ষেত্রে আমি নাম বলছি না, ব্যানার ছিল কিন্তু লোক ছিল আমাদের। ব্যানার ছিল, লোক আমাদের, মাইক আমরা দিয়েছি। ব্যানার ছিল, লোক আমাদের, মাইক আমাদের, আমরা জার্নালিস্ট কন্ট্যাক্ট আমরা করেছি যে ভাই আজকে অমুক জায়গায় একটা প্রোগ্রাম আছে, ওরা বোধহয় কথা বলার সুযোগ পাবে না, বা ওদের মেকানিজমটা এরকম নাই, আপনারা কিন্তু ওখানে যেভাবে একটু সাপোর্ট দেবেন। আলহামদুলিল্লাহ সাংবাদিকদের প্রতি আমরা কৃতজ্ঞ যে অনেকেই দেশপ্রেম ভালোবেসে এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনকে তারা পছন্দ করে এই কাজটা তারা করেছেন। তো জুলাই আগস্টের প্রত্যেকটা দিন রাত আমি বলেছি, লাস্ট যে বাসায় আমি ছিলাম সে বাসায় আমি বলেছিলাম যে আমাকে আপনারা এখানে থাকার সুযোগ দিয়েছেন, আপনাদের কিন্তু মনে রাখতে হবে যে আমাকে শুধু অ্যারেস্ট করতে আসবে না, আপনাদের সবাইকে কিন্তু নিয়ে যাবে। শুধু নিয়ে যাবে না, আমাকে যে অত্যাচার করবে তার চেয়ে আপনাদেরকে বেশি অত্যাচার করবে। তো ওখানে আমার মানে যে ভাবি ছিলেন উনি আমাকে বলছিলেন যে মাসুদ ভাই আপনার পর্যন্ত আসতে হলে তা দরজা তো আমি খুলব, আমার বডি বা আমার যে বাসায় দা আছে এই বডি এবং দায়ের নিচ দিয়ে তাকে আসতে হবে, সুতরাং আপনি নিশ্চিন্তে ঘুমাবেন, যতটুকু টাইম পাবেন আপনি নিশ্চিন্তে ঘুমাবেন। সে কিন্তু আমার আত্মীয়ও না, সে আমার কিছুই না, সে একেবারে নিরেট আমাদের একজন পরিচিত একজন ভাই এবং তার একজন ওয়াইফ। এবং সে বলছিল যে আমার স্বামীকেও যদি তারা ক্রস ফায়ার দেয়, আমার সন্তান 3টা সন্তান আছে, আমার 3টা সন্তানকেও যদি তারা নিয়ে যায়, আমাকেও যদি তারা মেরে ফেলে, কোনো আপত্তি নেই, বাট আপনার পর্যন্ত তাদেরকে আমি পৌঁছতে দেবো না। এই ভালোবাসা যেই সাধারণ মানুষের, এবং এরা কিন্তু আবার বলি এরা কিন্তু একেবারেই সাধারণ মানুষ, শুধু আমাদেরকে পছন্দ করে। আমরা তখন, কারণ আমাদের
কোনো রোকন কর্মীর বাসায় তো থাকা যাচ্ছে না, তারা নিজেরাই পালায় বেড়ায়, তারা নিজেরাই এক বাসা থেকে আরেক বাসায় থাকে, তাহলে আপনি থাকবেন কোথায়? তো থাকতে হয়েছে কিন্তু এইরকম যারা মানে ওয়েল উইশার থেকে আমাদেরকে যারা পছন্দ করতেন, তো তাদের ডেসপারেটনেসটা আপনি বুঝতে পারছেন যে মানে কোন পর্যায়ে গেলে তারা এটা বলে যে মাসুদ ভাই আপনার রুম পর্যন্ত পৌঁছতে হলে আমার দা এবং বটির নিচ দিয়ে তাকে যাইতে হবে। তো এই ভালোবাসা যেই সংগঠন বা যেই সংগঠনের কর্মীদের প্রতি আছে, আমার বিশ্বাস যে আমাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে হারাতে পারবে না।